হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো তোমাদের এএনএম জিএনএম 2026-এর যে পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু লাইফ সায়েন্সের অলরেডি কিন্তু তোমাদের ক্লাসের কথা আমরা অ্যানাউন্স করে দিয়েছি এবং তোমাদের পরীক্ষার ডেট পড়ে গেছে। পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে, সবই তোমরা জেনে গেছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ট্যাক্সোনমি, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমার পাবেই পাবে। এরকম বিগত বছরের কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারো ট্যাক্সোনমির উপর থেকে কোশ্চেন আসে কি আসে না। সেই ট্যাক্সোনমি সম্পর্কে সম্পূর্ণ ক্লাসের মধ্যে দিয়ে আজকে আমরা কিন্তু জানবো। এখানে যে তোমরা ক্লাসটা পাবে সেটা কিন্তু সম্পূর্ণ 100% কমন যোগ্য এবং প্রচুর কনসেপ্ট কিন্তু তোমরা এখান থেকে শিখতে পারবে, ঠিক আছে। এটা আমি আজকে ক্লাসের মাধ্যমে শর্ট ট্রিক্সের ভিতরে একদম মাইন্ড ম্যাপের মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমরা পড়লে বুঝতে পারবে যে না, এইগুলো যদি আমি পড়ে যাই ট্যাক্সোনমির মধ্যে থেকে আমার কাজ মিটে যাবে। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করছি। প্রথমে বলবো যারা যারা এই চ্যানেলে নতুন, এটা আমাদের আরো একটা চ্যানেল, তোমরা জানো আমাদের মেইন চ্যানেল ফাইনাল স্টাডি, এবং একটা ফাইনাল স্টাডি এডুকেশন নামে তোমাদের জন্য শুধুমাত্র এএনএম জিএনএম ফোকাসড এই চ্যানেলটা কিন্তু করা হয়েছে। এবং কিন্তু অবশ্যই যারা এএনএম জিএনএম এর প্রিপারেশন নেবে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। তো দেখো, আজকে আমরা ক্লাসে কি কি জানবো সেটা আগে জেনে নিই। আজকের যে ক্লাসের বিষয় সেটা হচ্ছে ট্যাক্সোনমি এবং তার উপাদান সম্পর্কে আমরা জানবো, যে ট্যাক্সোনমি জিনিসটা কি, সেখানে কি কাজে লাগে, কি কি জিনিস আছে না আছে। দ্বিপদ নামকরণ সম্পর্কে জানবো। তোমরা জানো যে আমাদের সবকিছুরই দ্বিপদ নামকরণ করা হয়, যেটা সাইন্টিফিক নেম বলা হয়। যেরকম মানুষের জন্য কি, মানুষের হোমোস্যাপিয়েন্স তোমরা জানো, তার দ্বিপদ নামকরণ, তো সেই দ্বিপদ নামকরণ সম্পর্কে জানবো। 5 রাজ্যের যে শ্রেণী বিন্যাস, যে 5টা রাজ্যে শ্রেণী বিন্যাস করা হয়, সেই 5টা রাজ্য সম্পর্কে জানবো। এবং উদ্ভিদ প্রাণী জগতের যে বিস্তারিত শ্রেণী বিভাগ, উদ্ভিদের ভিতরে কি কি ভাগ হয় এবং প্রাণী জগতের মধ্যে কি কি ভাগ হয়, সেই সম্পূর্ণ কিছু কিন্তু জানবো। এই টপিকটা করলে কিন্তু আমাদের ট্যাক্সোনমি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো একদম ওভারভিউ ক্লাস, উপর ক্লাস হয়ে যাবে, সম্পূর্ণ ডিটেলসে বুঝতে পারবে। এবার তোমরা যদি মনে করো যে না এরপরে আমরা কি করবো, এরপরে তোমার বাড়ির কাছে তোমার হাতে যে বই আছে সেই বইটা এই ক্লাসটা দেখার পরে একবার চোখ বুলিয়ে নাও, তোমার ট্যাক্সোনমি রেডি। এরকম ভাবে আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন আমরা ক্লাস আনবো রেগুলার, যেখানে তোমার কিন্তু পরপর সব চ্যাপ্টার রেডি হয়ে যাবে। আর তোমাদের জন্য আমাদের প্রতিটা সাবজেক্টে, শুধু লাইফ সায়েন্স না, সমস্ত সাবজেক্টে লাইভ তোমার হচ্ছে কোশ্চেন, মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট কিন্তু আমাদের রেডি আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে। তো সেগুলো পাওয়ার জন্য এবং ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমরা কি করবে, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে জয়েন করে নেবে, ঠিক আছে। তো দেখো ট্যাক্সোনমি কি, প্রথমে ট্যাক্সোনমি পড়তে গেলে আমাদের যেতে হবে ট্যাক্সোনমি জিনিসটা কি। যদি আমরা সংজ্ঞার দিক থেকে দেখি, তাহলে এখানে দেখো বলেছে জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা ট্যাক্সোনমি বলবো। ট্যাক্সোনমি হলো একটা বিশেষ ধরনের পড়াশুনো। জীববিজ্ঞানের যে শাখায় বা যে পড়াশুনোতে আমরা জীবের নামকরণ, জীবের শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, সেই সম্পূর্ণ শাখার পড়াশুনোকে আমরা বলবো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি তাহলে 3টে ধাপ আমরা কি কি জানছি, 1 শনাক্তকরণ, 2 নামকরণ, 3 ক্লাসিফিকেশন। শনাক্তকরণের যদি আমরা বাংলা বলি তাহলে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, নামকরণের হচ্ছে কি নোমেনকালচার বলা হয়, এবং শ্রেণীবিন্যাস মানে ক্লাসিফিকেশন, ঠিক আছে। তাহলে এই 3টে মাধ্যমে কিন্তু আমরা ট্যাক্সোনমি সম্পর্কে সম্পূর্ণ বিষয় জেনে যাব। এই যে ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়, সেটা যদি তোমরা ভালো করে দেখো ক্যারোলাস লিনিয়াস, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে কিন্তু শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এবার আসছে ট্যাক্সোনমি হায়ারার্কি। দেখো ট্যাক্সোনমি মানে কি, ট্যাক্সোনমি মানে সমস্ত কিছুকে এই যে এর আগের টপিকেই বললাম, প্রথমে শনাক্ত করতে হবে যে এই যে জীবটা, ধরো আমি একটা জীব আমি দেখতে পেলাম সামনে, এই জীবটা আগে আমাকে শনাক্ত করতে হবে যে এ কোন ক্যাটাগরিতে পড়ছে, তারপরে এর একটা নামকরণ করতে হবে, নামকরণ করবার একে একটা শ্রেণী বিন্যাসের মধ্যে ফেলতে হবে, তবে গিয়ে সেই জীবটার আমি আসল নামকরণ করতে পারবো। যেরকম তুমি বলবে যে সে, মানে অনেকে যদি বুঝতে প্রবলেম হয়, দেখো একটা পাখি সেও একটা জীব, এবং যদি আমি একটা কুমির সেও একটা জীব, কিন্তু দেখো পাখি আর কুমিরের ভিতরে অনেকটা পার্থক্য আছে না। দুটোই জীব হলেও একটা কি, তাদের ডানা আছে, তারা আকাশেও মানে উঠতে পারে, বা তারা ডিম পারে, তাদের অন্য অন্য রকম সিস্টেম, তারা তারা এক এক রকম ভাবে চলে। কিন্তু যদি আমি কুমির দেখি অন্যরকম, তাদের বাসস্থান আলাদা, তাদের চলন আলাদা, তাদের সমস্ত কিছু সিস্টেমই আলাদা, তাদের 4টে পা আছে, লেজ আছে, মানে কি অনেকটা পার্থক্য। তাহলে নিশ্চয়ই আমি দুটোকেই এক ক্যাটাগরিতে রাখতে পারি না, দুটোর জন্য আমাকে আলাদা আলাদা ক্যাটাগরি করতে হবে, সেইখানে রাখতে হবে, ঠিক আছে। তো সেই দিক থেকে এই হায়ারার্কি বা ট্যাক্সোনমি হায়ারার্কি কিন্তু খুবই কাজে আসে। ট্যাক্সোনমি হায়ারার্কিতে কিছু ধাপ আছে, ধাপগুলো তোমরা এখানে ছবিতে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ। আমি যদি প্রথম থেকে বলি, প্রথম কি রাজ্য। আমরা প্রথমে একটা প্রাণীকে দেখি যে না এই প্রাণীটা, মানে প্রথমে তো আমরা উল্টো দিক থেকে যাই, প্রজাতি, তারপরে গণ, তারপরে গোত্র, কিন্তু কোন রাজ্যের ভিতরে একে রাখা যায়। রাজ্য মানে কি কিংডম,
এখানে রাজ্য মানে কিন্তু ভারতবর্ষের কটা রাজ্য সে না। তোমরা যখন এই সম্পর্কে তোমাদের যখন বলবো তখন তোমরা আরো ডিটেলসে বুঝতে পারবে। তো প্রথমে হচ্ছে কি আমাদের রাজ্যের ভিতরে রাখতে হবে, তারপরে এটা কোন পর্বের ভিতরে পড়ছে, তারপরে কোন শ্রেণীর ভিতরে পড়ছে, কোন বর্গের ভিতরে পড়ছে, তারপরে কোন গোত্র, কোন গণ, কোন প্রজাতি। এতগুলো ধাপের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা প্রাণীকে নির্বাচন করি যে না এ কোন দলে যাবে, বা এর সৃষ্টিকতা থেকে, বা এ মানে আলটিমেটলি কোন মানে কোন দলে একে রাখা যাচ্ছে, সেটাই কিন্তু আমাদের ট্যাক্সোনমির কাজ। দেখো যেরকম যদি আমি এখানে দিচ্ছি আম গাছ, আম গাছের যদি নামকরণ করতে হয়, দেখো আম গাছের যদি নামকরণ করতে হয় প্রথমত আম গাছ কোন রাজ্যের ভিতরে পড়ছে, আম গাছ পড়ছে প্লান্টি রাজ্যের ভিতরে। প্লান্টি, প্লান্টি জিনিসটা কি আমরা অবশ্যই ডিটেলসে পড়বো এরপরে। তো প্লান্টি রাজ্যের ভিতরে কিন্তু আমরা পড়ছে। এরপর যদি পর্ব বলি যে কোন পর্বের ভিতরে, সেকেন্ড পয়েন্ট আমাদের পর্ব, তাহলে কোন পর্বের ভিতরে পড়ছে, পর্ব দেখো এখানে লেখা আছে অ্যাঞ্জিওস্পার্ম, তাহলে অ্যাঞ্জিওস্পার্ম কি সেটাও আমরা পড়বো। এদের কোন কোন কোয়ালিটি থাকলে তাকে আমরা অ্যাঞ্জিওস্পার্মে রাখবো, কোন কোন কোয়ালিটি থাকলে তাকে আমরা প্লান্টিতে রাখবো, সেগুলো আমরা অবশ্যই জানবো। এরপরে কি কোন শ্রেণীর ভিতরে পড়ছে, কোন বর্গের ভিতরে পড়ছে, কোন গোত্র, কোন গণ, কোন প্রজাতি। শেষে যেই যে গণ এবং প্রজাতি, এই গণ এবং প্রজাতি থেকে কিন্তু সেই যে মানে প্রাণীটা বা সেই জিনিসটা তার কিন্তু ট্যাক্সোনমির নামকরণ কিন্তু করা হয়। এই যে আমরা আগের স্লাইডে বললাম না যে নামকরণ, সেই নামকরণটা কিসের উপর ডিপেন্ড করে, গণ এবং প্রজাতির উপর। ঠিক আছে, এবার দেখো সেই ক্ষেত্রে কিন্তু যদি আমি বলি যে আমের বিজ্ঞানসম্মত নাম কি, তাহলে কি হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে আমরা আগে গণ বলবো তারপরে প্রজাতি বলবো, সেই যে পার্টিকুলার সেই জীব বা সেইটার উদ্ভিদের আমরা প্রথমে গণ বলবো তারপর তার প্রজাতি। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হলো আমাদের আমের প্রজাতি বা আম গাছের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, এরপরেও কিন্তু আম গাছের অনেক ভাগ থাকে, আম গাছ কোন আম গাছ, কি ব্যাপার, হিমসাগর নাকি কোন আম, সবকিছু ভাগ থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে আম গাছকে কিন্তু আমরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলে ইন্ডিকেট করছি। এখানে একটা জিনিস কিন্তু বলেছে যে প্রজাতি, প্রজাতি হলো প্রজাতি বা স্পিস হলো শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম এবং প্রাথমিক একক। এই প্রজাতির পরে কিন্তু আর ভাঙা যায় না যে এটা কোন প্রজাতির আম, এটা কোন প্রজাতির প্রাণী, সেটা কিন্তু আমরা প্রজাতির পরে আর ভাঙতে পারি না। তাহলে প্রজাতি হলো আমাদের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক এবং সবথেকে বৃহত্তম একক কি, রাজ্য। কারণ দেখো আম গাছ বলো, জাম গাছ বলো, কলা গাছ বলো, গাছ মানে কিন্তু সে কোন রাজ্যের ভিতরে পড়বে, প্লান্টি রাজ্যের ভিতরে পড়বে। তারপরে কোন ধরনের গাছ, কোন বীজপত্রী, এই করে করে কিন্তু ভাগ করে করে এদের পাতার শ্রেণীবিন্যাস কি, এদের ফলের কি ব্যাপার আছে, সমস্ত কিছুকে ভাগ ভাগ করে করে কিন্তু আমরা আস্তে আস্তে প্রজাতিতে এসে লিপ্ত হই এবং প্রজাতি হলো একটা সবথেকে ক্ষুদ্রতম একক। যারা বুঝতে পারছো না ক্লাস পুরো দেখলে বুঝতে পারবে, আর যাদের হালকা হালকা পড়া আছে, আমি জানি তোমরা যারা এনএমজিএন এর প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দেবে তোমাদের 9-10 তো পড়া আছে, 9-10 এরই জিনিস, সেটাকে আমরা আরো ভালোভাবে ডিটেলসে পড়বো। কারণ 9-10 আমরা পড়েছিলাম একাডেমিকের জন্য, এখন আমরা পড়ছি এন্ট্রান্স এক্সামের জন্য, যেখানে কিন্তু অবশ্যই প্রশ্ন লেভেল অনেকটাই ভালো থাকবে। এবং এখানে এরকম না যে মাধ্যমিকে এইগুলো এসেছিল এবার এইগুলো আসবে, এরকম কিন্তু কিছুই না। ঠিক আছে, সুতরাং আমাদেরকে আরো মনোযোগ সহকারে পড়তে হবে। এরপরে এই যে দ্বিপদ নামকরণ, সেই দ্বিপদ নামকরণের না কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমত দ্বিপদ নামকরণ করতে গেলে তোমাকে ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে। দেখো তুমি যখন এর আগে আমি বললাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তোমার নামটা শুনে কিরকম একটা অন্যরকম লাগলো না, যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা তো হিন্দিও না, তো ইংলিশও না, তাহলে এটা কোন ভাষায়, সেটা হচ্ছে ল্যাটিন ভাষায়। তাহলে দ্বিপদ নামকরণ করতে গেলে প্রথমত আমাদের নামকরণটা হতে হবে কি, ল্যাটিন ভাষায়। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট, দুটি অংশ থাকবে, গণ এবং প্রজাতি। আমি এর আগেই বললাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা গণ এবং প্রজাতি এই দুটো অংশকে নিয়ে কি করতে হবে, নামকরণ করতে হবে। 3 নম্বর পয়েন্ট কি, গণের প্রথম অক্ষর বড় হাতের এবং প্রজাতির প্রথম অক্ষর ছোট হাতের হবে। ঠিক আছে, শুধুমাত্র কি দেখো এখানে যদি ম্যাঙ্গিফেরা ইন্ডিকাকে আমি এইভাবে লিখি, মানে এম বড় হাতের ম্যাঙ্গিফেরা আবার ইন্ডিকার আই বড় হাতের, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, অবশ্যই শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতের হবে গণের, আর বাকি সমস্ত কিছু কিন্তু ছোট হাতের বা স্মল লেটারের হবে। আর 4 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, ছাপার সময় ইটালিক্স এবং হাতে লিখলে নিচে আলাদাভাবে দাগ দিতে হবে। তুমি যখন ছাপার অক্ষরে করবে তখন কিন্তু ইটালিক লিখতে হবে। ইটালিক মানে কি, তোমরা যারা যারা কম্পিউটার করেছে তোমরা জানো যে ইটালিক বলে একটা অপশন থাকে, যেখানে আইকে যদি আমি সোজাসুজি এরকমভাবে লিখি, আমরা আই আই লিখি, যখন আমরা এরকম লিখি, আর ইটালিকে আই লেখা মানে কি, ইটালিকে তুমি যখন আই লিখবে তখন সেটা একটু এরকম বেঁকিয়ে আই হবে। ঠিক আছে, তো ইটালিক মানে কি একটু বেঁকে লেখা, তাহলে তুমি যখন ছাপার অক্ষরে লিখবে তখন তোমাকে বেঁকিয়ে লিখতে হবে। এবার হাতে যখন লিখবো, কেউ বেশি বেঁকিয়ে ফেলবে, কেউ কম বেঁকিয়ে ফেলবে, কেউ বেঁকা বেঁকাই লেখে, কেউ সোজা সোজাই লেখে। সেই জন্য হাতের অক্ষরে লিখতে গেলে অবশ্যই তোমাকে নামের নিচে এই দুটোর নিচে আলাদা আলাদা করে দাগ দিতে হবে। এটা হচ্ছে তার নিয়ম। যখন আমরা দেখবো যে কোনো কিছু লেখার উপরে সেপারেটেড ভাবে এভাবে দাগ দেওয়া, কোনো কিছুর প্রথম অক্ষরটা বড় হাতের তারপরে সেটা ছোট হাতের আছে, তাহলে আমরা বুঝে যাব। এবং সবসময় কিন্তু দুটো থাকবে। ঠিক আছে, তখন আমরা বুঝে যাবো যে না এটা তার বিজ্ঞানসম্মত নাম বা দ্বিপদ নামকরণ। ঠিক আছে,
তো এই নিয়মও কিন্তু অবশ্যই পরীক্ষায় জানতে হবে। দ্বিপদ নামকরণের নিয়ম পরীক্ষায় দেবে, অপশন দেবে, একটা কোনটি দ্বিপদ নামকরণের নিয়ম নয় এরকম দিয়ে দিতে পারে। এবার আমরা বলেছিলাম না যে জীবের 5টি রাজ্য আছে, তুমি বলো কখন বলেছিলাম? একদম প্রথম দিকে যাও, একদম প্রথম দিকে দেখো। এই যে এখন আমরা কি জানলাম? ট্যাক্সোনমি সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে, ট্যাক্সোনমি কি 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 খায় না গায় মাকে সব বুঝে গেলাম। দ্বিপদ নামকরণটা আমরা বুঝে গেলাম যে দ্বিপদ নামকরণ কিভাবে হয়, গণ এবং প্রজাতির কি কি ভাগে ভাগ হয়, রাজ্য পর্ব সবকিছু আমরা জানলাম। তারপরে কি 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। এবার আমাদের টপিক কি? 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। এই যে 5টা রাজ্যে শ্রেণীবিন্যাস করা হয়, কি সেই 5টা রাজ্য? পশ্চিমবঙ্গ, ইউপি, বিহার এইসব না। এই 5টা রাজ্য হচ্ছে প্রাণীদেরকে বা জীবদেরকে বাছার জন্য বা জীবদেরকে ক্যাটাগরাইজ করার জন্য এই 5টি রাজ্য কিন্তু করা হয়েছে। কে এই 5টি রাজ্য করেন? এই 5টি রাজ্য করার পিছনে কার আইডিয়া ছিল? তিনি হচ্ছে কি আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার। প্রথমত প্রথম রাজ্যের নাম কি? প্রথম রাজ্যের নাম হচ্ছে মোনেরা। কি? মোনেরা। দেখো ছবি দেখলে তোমরা কিছু কিছু আইডিয়া পাবে যে এই যে রাজ্যগুলোর নাম বলছি বা যেগুলো বলছি সেগুলোর সাথে কোন কোন যুগ, কোন কোন মানে জীব বা প্রাণী যুক্ত আছে। তাহলে মোনেরা, একটা হচ্ছে মোনেরা, সেকেন্ড হচ্ছে কি প্রোটিস্টা, তারপরে কি ছত্রাক, তারপরে প্লান্টি, তারপরে অ্যানিমেলিয়া। দেখো তোমরা তো অনেকে মোনেরা প্রোটিস্টা যারা প্রথমবার পড়ছো বা যাদের মনে নেই, মোনেরা প্রোটিস্টা জিনিসটা তোমাদের একটু অন্যরকম লাগলে দেখো ছত্রাকটা তোমরা প্রত্যেকে নাম শুনেই বুঝতে পারছো যে আমরা আমাদের আশেপাশে যত ছত্রাককে চিনি সেগুলো এই ছত্রাকের আন্ডারে পড়ছে। প্লান্টি মানে কি? প্লান্টি মানে দেখো প্লান্ট, প্লান্ট মানে কি গাছ, যত আমরা গাছপালা দেখি সেগুলো কার আন্ডারে পড়ছে? প্লান্টির আন্ডারে পড়ছে। আর অ্যানিমেলিয়া মানে কি? অ্যানিমেলিয়া মানে অ্যানিম্যাল মানে প্রাণী। আমরা যত প্রাণী দেখি সমস্ত কিছু কিন্তু এই অ্যানিমেলিয়া প্রাণীর মধ্যে পড়ছে, মানে আমাদের চারপাশে যেগুলো দেখি। বাদ বাকি মোনেরা প্রোটিস্টা এগুলো কিন্তু তোমাদের একটু জোর দিয়ে পড়তে হবে, বা যারা জানো না তাদেরকে জানতে হবে, ঠিক আছে? এবার দেখো এখানে কিন্তু বলেছে যে এই যে ভিত্তি, যে কাকে কোন ক্যাটাগরিতে রাখবো, মোনেরা কি, প্রোটিস্টা কি, ছত্রাক কি, যে আলাদা আলাদা করলাম কিসের ভিত্তিতে? এটা কিন্তু কোষের গঠন এবং পুষ্টির পদ্ধতি এবং কোষের গঠনের ভিত্তিতে কিন্তু এদেরকে আলাদা আলাদা ভাবে কিন্তু ক্যাটাগরাইজড করা হয়েছে। তাহলে যদি বলে যে আমাদের এই প্রাণীর রাজ্যগুলো, যে রাজ্যগুলো 5টি রাজ্যে বিভক্ত করা হয়েছে কিসের ভিত্তিতে? অবশ্যই কিন্তু কোষের গঠন এবং পুষ্টির পদ্ধতির ভিত্তিতে কিন্তু এদেরকে আলাদা আলাদা করে কিন্তু ক্যাটাগরাইজড করা হয়েছে। নাহলে কিন্তু এক দলেই রাখা যেত, অবশ্যই প্রত্যেকের কোষের গঠন আলাদা, সমস্ত কিছু আলাদা, সেই জন্য। এবার বললাম যে মোনেরা আর প্রোটিস্টা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে কি মোনেরা কি প্রোটিস্টা? দেখো ছবি দেখলে তোমাদের অর্ধেক জিনিস দেখো কাজ মিটে যাচ্ছে। ছবির সাথে সাথে তোমরা একটা জিনিস নজর দাও, এটা হচ্ছে কি উদাহরণ। বলছে ব্যাকটেরিয়া। আমরা যত ব্যাকটেরিয়ার নাম পড়বো বা ব্যাকটেরিয়া জানবো তারা প্রত্যেকে কিসের আন্ডারে হবে? মোনেরার আন্ডারে হবে। এটা মোনেরার ব্লক, এটা হচ্ছে প্রোটিস্টার ব্লক, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে মোনেরা কি? সমস্ত ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল, এগুলো আমাদের কি মোনেরার আন্ডারে পড়ছে। এবং অ্যামিবা, প্যারামেসিয়াম মতো এককোষী যে জীবগুলো আছে, অ্যামিবা, প্যারামেসিয়াম, এরা কিসের ভিতরে পড়ছে? প্রোটিস্টার ভিতরে পড়ছে। দেখো এবার এদের বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই। প্রথমত যে মোনেরা যে হবে তাকে এককোষী হতে হবে, ঠিক আছে? প্রোটিস্টা যে হবে তাকেও এককোষী হতে হবে। কিন্তু এদের পার্থক্য কি? এরা তো দুটোই এককোষী, তাহলে এদেরকে আলাদা করবো কি করে? এদেরকে আলাদা করার নিয়ম হচ্ছে, দেখো এরা হচ্ছে প্রোক্যারিওটিক, মোনেরা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক এবং প্রোটিস্টা আমাদের কি ইউক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিক মানে কি, ইউক্যারিওটিক মানে কি? দেখো পাশে ব্র্যাকেটে লেখা আছে। প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস, এদের যে নিউক্লিয়াসটা সেটা অনেক পুরনো যুগের নিউক্লিয়াস, পুরনো টাইপের। এবং ইউক্যারিওটিক মানে কি? আদর্শ নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসে যা যা হওয়া দরকার, যা যা থাকা দরকার সমস্ত কিছু যে নিউক্লিয়াসে থাকে তাকে আমরা বলবো আদর্শ নিউক্লিয়াস, যেখানে নিউক্লিওপ্লাজম থাকবে, তারপরে নিউক্লিওলাস, তারপর তোমার হচ্ছে নিউক্লিয় পর্দা, সমস্ত কিছু থাকবে। তাকে আমরা কি বলবো? যে নিউক্লিয়াস, আদর্শ নিউক্লিয়াস। আর ইংলিশে তাকে কি বলবো? ইউক্যারিওটিক। এবং আদি নিউক্লিয়াসকে আমরা কি বলবো? প্রোক্যারিওটিক। তাহলে মোনেরা এবং প্রোটিস্টার মধ্যে প্রথম একটা পার্থক্য পেয়ে গেলাম কি, প্রথম দুটোই এককোষী, সেটা তো পার্থক্য না। পার্থক্য কি? এক, মোনেরা হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির এবং প্রোটিস্টা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস অর্থাৎ ইউক্যারিওটিক প্রকৃতির। আরেকটা জিনিস এখানে দেখো, মোনেরার ক্ষেত্রে বলেছে যে কোষ প্রাচীরে পেপটোগ্লাইকান থাকে। মোনেরার যে কোষ প্রাচীর থাকে সেই কোষ প্রাচীরে কি থাকে? পেপটোগ্লাইকান থাকে, পেপটিডোগ্লাইকান থাকে, ঠিক আছে? নেক্সট আমরা মোনেরা প্রোটিস্টা সম্পর্কে জেনে গেলাম কারা কোন দলে পড়ছে। এবার আমাদের জানতে হবে যে রাজ্যের 3, 4 এবং 5 নম্বরে যারা আছে অর্থাৎ ছত্রাক, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। দেখো এর নাম শুনলে তোমরা বুঝতে পারছো, তবুও এদের কোন ভিত্তিতে আমরা আলাদা করছি সেটা তো আমাদের জানতেই হবে। দেখো এখানে যে ছত্রাকটা প্রথমত মৃতজীবী হয়, যে যারা মানে মৃত কোনো প্রাণীর উপরে ভরসা করে এরা বেঁচে থাকে। তারপরে এদের কি কোষ প্রাচীর কাইটিন নির্মিত হয়, এদের যে কোষ প্রাচীর থাকে সেটা কি নির্মিত? কাইটিন নির্মিত।
পার্থক্যগুলো দেখতে পাবে। আর উদাহরণ আমরা কি ইস্ট, মিউকর, ইস্ট তোমরা যারা পাউরুটি তৈরি করতে ইস্ট লাগে, ইস্ট, মিউকর এগুলো কি, বা আরো অনেক ছত্রাক তোমরা চেনো, ঠিক আছে। পাউরুটির উপর হয়, কমলা লেবু রেখে দেবে, কমলা লেবুর উপরে দেখবে একটা ছত্রাক পড়ে যায়, কলা রেখে যে কোনো কিছুর উপরে দেখবে একটা হালকা ভেলভেট টাইপের ছত্রাক টাইপের পড়ে যায়। সমস্ত কিছু আমাদের ছত্রাকের মধ্যে পড়ে। তো এরা কি প্রথমত মৃতজীবী, মানে অন্য কোনো মৃত জিনিসের উপরে ভরসা করে বেঁচে থাকে। আর এদের মূল আমরা আলাদা করতে পারছি কি দিয়ে, এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত হয়, উদাহরণ হচ্ছে ইস্ট এবং মিউকর। ঠিক প্ল্যান্টটিকে আমরা কিভাবে আলাদা করছি, প্রথমত এরা বহুকোষী, সালোক সংশ্লেষে সক্ষম হয়। এরা বহুকোষী, তো মেন এরা বহুকোষী হবে, এককোষী দিয়ে কোনোদিন সম্ভব না। তাহলে বহুকোষী, সালোক সংশ্লেষে সক্ষম, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেটা কিন্তু অন্য কোনো কিছুই প্ল্যান্টটি ছাড়া আর কিন্তু কেউ পারে না, ঠিক আছে। এবং এদেরকে আমরা আলাদা করছি কি দিয়ে, এদের কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ নির্মিত, যেখানে এদের ছিল কাইটিন নির্মিত, এদের কোষ প্রাচীর কি নির্মিত, সেলুলোজ নির্মিত। এখন যদি তোমরা বলো কোষ প্রাচীর জিনিসটা কি, কোষ কি, এগুলো আমরা না জানি না পারি, অবশ্যই যখন আমরা কোষের ক্লাস করাবো তখন জানতে পারবে, ঠিক আছে। আর এগুলো আশা করি তোমরা জানবে বেসিক জিনিস, তবে আমরা কোষের ক্লাসে আরো ডিটেলসে জানবো। আচ্ছা, তাহলে এই প্ল্যান্টটি, এদের উদাহরণ কি হবে, এদের উদাহরণ হচ্ছে শৈবাল, আম গাছ, জাম গাছ, কলা গাছ, যত তুমি গাছ দেখো সেই গাছগুলো, ঠিক আছে। শৈবালও কিন্তু আমাদের প্ল্যান্টের মধ্যে, শৈবাল মানে কিন্তু কোনগুলো, যেগুলো তোমরা শ্যাওলা বলো, ঠিক আছে, তো সেটাও কিন্তু আমাদের এই প্ল্যান্টের মধ্যে পড়বে। আরেকটা গুরুত্বপূর্ণ আসছে কি, যেটা হচ্ছে মেন আমাদের বহুকোষী হবে, পরভোজী হবে, কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, সেটা আমাদের কি অ্যানিমালিয়া, কি অ্যানিমেলিয়া, যে কোনো অ্যানিমেল বা যে কোনো প্রাণীদের তুমি যদি দেখো, এরা প্রথমত বহুকোষী হয়, এককোষী দিয়ে তো কোনোদিনই প্রাণী বা অ্যানিমেল হওয়া সম্ভব না। পরভোজী মানে কি, এরা নিজে খাদ্য তৈরি করতে পারে না, অপরের উপর ডিপেন্ড করে থাকে, সেটা যে কোনোভাবে হতে পারে, নিজের উপর মানে নিজে তৈরি করতে পারে না, পরভোজী। আর এদের তো কোষে কোষ প্রাচীরই নেই। এতক্ষণ দেখেছিলাম এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এদের সেলুলোজ নির্মিত, কিন্তু তুমি ভাবো মানুষ বা অন্যান্য পশু, এদের কি কোনো কোষ প্রাচীর আছে? এদের কোষ পর্দা আছে কিন্তু কোষ প্রাচীর নেই, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই ভিত্তিতে কিন্তু, এই কোষের গঠনের ভিত্তিতে কিন্তু আমরা একে আলাদা করে মানে বিচার করতে পারছি। তাহলে প্রথমে আমরা পড়েছিলাম যে কিসের ভিত্তিতে আমরা আলাদা করতে পারি, কোষের গঠন। সেই কোষের গঠনে দেখো আমরা সবগুলোকেই আলাদা করতে পারলাম কিভাবে। প্রথমত যে আমরা মনেরা পড়েছিলাম, মনেরার কোষের কি ভিত্তিতে আমরা আলাদা করলাম, যে এর নিউক্লিয়াস পুরনো, অনেক পুরনো যুগের নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কোথা থেকে, কোষে থাকে। তারপরে কি, প্রোটিস্টা, এদের হচ্ছে আদর্শ নিউক্লিয়াস, তবে এরা এককোষী, দুজনেই এককোষী ছিল। একজন ছিল যার, যে এককোষীর নিউক্লিয়াস হচ্ছে আদি নিউক্লিয়াস, সে আমাদের মনেরা, যে এককোষীর নিউক্লিয়াস হচ্ছে আদর্শ নিউক্লিয়াস, সে আমাদের প্রোটিস্টা। আর রাজ্যের ভিতরে যখন আসবো আমরা, ছত্রাক, ছত্রাক অবশ্যই কি এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে, তাহলে যাদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত তারা চলে যাবে ছত্রাকের দলে, যাদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে নির্মিত তারা চলে যাবে প্ল্যান্টির দলে, এবং যাদের কোষ প্রাচীরই নেই তারা চলে যাবে আমাদের অ্যানিমেলিয়ার দলে। এই তো প্রাণীর শ্রেণীবিন্যাস পড়লাম, প্রাণী রাজ্যের। এবার উদ্ভিদ রাজ্যের আমরা শ্রেণীবিন্যাস পড়বো। উদ্ভিদ রাজ্য মানে কি, উদ্ভিদ রাজ্য মানে কিন্তু প্ল্যান্টি, ওই প্ল্যান্টির কিন্তু আমরা শ্রেণীবিন্যাস পড়বো। প্ল্যান্টি মানে কি, এই যে যেটা আমরা পড়লাম প্ল্যান্টি, সেই প্ল্যান্টির শ্রেণীবিন্যাস কিন্তু আমরা পড়বো। তো প্ল্যান্টের শ্রেণীবিন্যাসে প্রথমে দেখতে পাচ্ছ যে অনেক ধরনের না গাছ হয়, অনেক ধরনের, এই যে প্ল্যান্ট বা গাছপালা আমরা অনেক ধরনের দেখি। কিছু কিছু গাছপালা এমন দেখি যারা শৈবালের মতো, মানে শ্যাওলার মতো, যেটা পুকুরের উপরে অনেক সময়, যারা গ্রামে থাকো দেখেছো, পুকুরের উপরে একটা হালকা স্বরের মতো পড়ে যায়, দুধের স্বর যেরকম পড়ে সেরকম সবুজ রঙের, লাল রঙের পড়ে যায়, তাহলে ওটা কি আমাদের শৈবাল, ঠিক আছে, শৈবাল বা শ্যাওলা। আসছে কি ব্রায়োফাইটা, তোমরা শহরে থাকো বা গ্রামে থাকো, যেখানেই থাকো, যদি কোনো দেখো যে পুরোনো জায়গা যেখানে একটু বেশ স্যাঁতস্যাঁতে আবহাওয়া, কোনো ইটের উপরে দেখো এরকম ধরনের একটা হালকা ভেলভেট চাদর মতো পড়ে যায়, সেটা কি আমাদের ব্রায়োফাইটা। দেখো একটা কিন্তু উদাহরণ না, যে কোনো যে কোনো মানে ক্যাটাগরি বা যে কোনো যে শ্রেণীবিন্যাসের যে কোনো একটা জিনিস কিন্তু উদাহরণ হতে পারে না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে ওই ধরনের যেগুলো তোমরা দেখো সেগুলো কিন্তু ব্রায়োফাইটা হয়। সেরকম টেরিডোফাইটা আছে, ব্যক্তবীজী আছে, গুপ্তবীজী আছে। তাহলে এই পাঁচটা ভাগে আবার আমরা শুধুমাত্র প্ল্যান্টটি বা উদ্ভিদ রাজ্যকে ভাগ করছি। আগে যে পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস করলাম সেটা আলাদা, এই উদ্ভিদ পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসের মধ্যে উদ্ভিদ একটা রাজ্য বা প্ল্যান্টটি একটা রাজ্য, সেই প্ল্যান্টটিকে আমরা আরো পাঁচ ভাগে ভাগ করছি। এবার এই প্রতিটা ভাগকে আলাদা আলাদা করে আমরা পড়বো। আসছে আমাদের কি তুলনামূলক আলোচনার ভিতরে, নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে কে কে পড়ছে, শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এরা হচ্ছে একদম নিম্ন শ্রেণীর, নিম্ন মানের, এদের অতটা যে হাইফাই ব্যাপার কিছু নেই, এরা হচ্ছে পুরনো টাইপের সবকিছু। তাহলে দেখি কেন এদের পুরনো বলছে। প্রথমত, মূল কাণ্ড পাতা নেই। শৈবাল, শৈবালকে তুমি যদি দেখো, যাকে ইংলিশে অ্যালগি বলা হয়, এদের দেখো কোনো মূল নেই, কোনো শিকড় নেই, কোনো কাণ্ড নেই, কোনো পাতা নেই, জাস্ট একটা একটা হালকা চাদরের মতো পড়ে থাকে, ঠিক আছে, এবং সমঙ্গদেহী। সংবহন কলা নেই, কোনো সংবহন কলাই নেই। তাহলে ওদের উদাহরণ কি হতে পারে, স্পাইরোগাইরা। তাহলে যদি আমাকে বলে শৈবালের উদাহরণ কি, স্পাইরোগাইরা। ব্রায়োফাইটা, যাকে আমরা মস বলি, বাংলায় কি বলি আমরা,
মশও বলি, ঠিক আছে। তো এই যে মশ বা ব্রায়োফাইটা, এদের কি, এদের মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, এদের মূল থাকে না, কিন্তু এরা কিছু না কিছুর সাথে দেখবে ইটের গায়ে হালকা একটা চাদর মতো লেগে রয়েছে, কিছু না কিছু দিয়ে তো লেগে রয়েছে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে রাইজয়েড থাকে। উদ্ভিদ জগতের উভচর বলা হয়, এরা সব জায়গায় থাকে, ঠিক আছে। উদ্ভিদ জগতের উভচর কাকে বলা হয়? মশদেরকে কিন্তু উদ্ভিদ জগৎ, মানে একদম স্যাঁতসেঁতে ভিজে ভিজে জায়গাতেও থাকে, শুকনো জায়গাতেও থাকে, আবার খুব পুরনো জায়গাতেও থাকে, আবার জলের আশেপাশেও থাকে, তাই একে আমরা কি বলবো? উদ্ভিদ জগতের উভচর। এর যদি উদাহরণ কি বলে, রিক্সিয়া হলো এদের উদাহরণ, একটা নাম, ঠিক আছে। আমরা যেটা চোখের দেখা দেখি সেটা তো আলাদা, কিন্তু এদের যদি আমরা উদাহরণ বলি কি, রিক্সিয়া। এরপরে আসছে কি, টেরিডোফাইটা। টেরিডোফাইটাকে আমরা যদি দেখি, তাহলে মূল কাণ্ড পাতা আছে, ঠিক আছে, সংবহন কলাও আছে, জাইলেম ফ্লোয়েম আছে, কিন্তু তাহলে এদের উদাহরণ কি, শুষ্নি বা শুষ্নি শাক, তোমরা অনেকে দেখেছো শুষ্নি, তারপরে ড্রায়োপটেরিয়াস, ঠিক আছে, এগুলো কি টেরিডোফাইটার উদাহরণ। তাহলে দেখো এদের অনেক কিছুই আছে, এদের মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, সংবহন কলা আছে, জাইলেম ফ্লোয়েম, সংবহন কলা মানে জাইলেম ফ্লোয়েম, জাইলেমের মাধ্যমে কি করে, ফ্লোয়েমের মাধ্যমে কি করে, সেগুলো আমরা অবশ্যই ডিটেলসে পড়বো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইগুলো তুমি জেনে রাখো যে টেরিডোফাইটার মধ্যে কি কি পড়ছে। সহজ কথায় ফার্ন, আমরা অনেকে তোমরা ফার্ন গাছ বলো, তো সেই ফার্ন কিন্তু আমরা টেরিডোফাইটার মধ্যে আমরা কাউন্ট করব, ঠিক আছে। এরপরে আসছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বা একটু উন্নত শ্রেণীর বা উচ্চ শ্রেণীর উদ্ভিদ, সেটা কি, ব্যক্তবীজী আর গুপ্তবীজী। ব্যক্তবীজী গুপ্তবীজীর পুরো অপোজিট অপোজিট পার্থক্য থাকে, তাই দেখো ব্যক্তবীজী ভার্সেস গুপ্তবীজী কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। দেখো ব্যক্তবীজীর কথা যদি আমরা বলি, বীজ নগ্ন থাকে, ফল গঠিত হয় না, এদের কোনো গর্ভাশয়ই নেই। উদাহরণ কি, পাইন, সাইকাস। এদের জাস্ট গাছের উপরে ডাইরেক্ট মানে তোমার বীজ বেরিয়ে থাকে, ঠিক আছে, এখানে কোনো ফল থাকে না। কিন্তু যদি আমরা অন্যান্য দিক থেকে দেখি, যদি আমরা গুপ্তবীজী দেখি, গুপ্ত মানে কি, গুপ্ত মানে লুকিয়ে রাখা বা লোকানো, ঠিক দেখো, বীজের ভেতরে ফল আবৃত থাকে, গর্ভাশয় থাকে। যেরকম আম গাছ যদি বলো, আম গাছের আটি বা আম গাছের বীজটা তো একদম বেরিয়ে থাকে না, আম গাছের বীজটা কি থাকে, আম যে ফল, সেই আমের শ্বাসের মধ্যে কিন্তু সুসংরক্ষিত থাকে, ঠিক আছে। কেন থাকে? কারণ এটাকে ঢেকে রাখে, আবৃত করে রাখে, লুকিয়ে রাখে, তাই এর নাম গুপ্তবীজী। আর ব্যক্ত মানে কি, সবকিছু ব্যক্ত করে দেয়, সবকিছু বাইরেই একদম খুলে রেখে দেয়, তারা হচ্ছে ব্যক্তবীজী। এদের কোনো ফল হয় না, এদের সরাসরি এরকম দেখো, এরকম ছবি দেখলে বুঝতে পারছো, সরাসরি দেখো পরিষ্কার দেখা যাচ্ছে যে না, বীজগুলো বেরিয়ে বেরিয়ে আছে, এই যে আবরণ, এই আবরণের মধ্যেই বীজ, আর কিচ্ছু না, কোনো ফল দিয়ে আবৃত বা কিছুই নেই। তাহলে আম, মটর, এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের গুপ্তবীজী। বা তুমি যাই বলো, জাম, কলা, লিচু, সেগুলো সবকিছু কি আমাদের গুপ্তবীজী। আর গুপ্তবীজী মানে কি, তুমি যে যে ফল খেয়ে থাকো সব কিন্তু গুপ্তবীজী, এটা কিন্তু মাথায় রাখবে, কারণ ফল মানে কি, ফলের মধ্যেই বীজ। আর ব্যক্তবীজী সাধারণত কি, পাইন, সাইকাস, এই ধরনের গাছ। এবার উদ্ভিদের যেরকম আমরা শ্রেণীবিন্যাস পড়লাম, প্রাণীদেরও কিন্তু শ্রেণীবিন্যাস আছে। প্রাণী মানে কি, ওই যে বললাম যে প্লান্টির পরে কি ছিল, অ্যানিমেলিয়া, সেই অ্যানিমেলিয়া একটা রাজ্য, সেই প্রাণী রাজ্যের আবার বিভাজন আছে। তো প্রাণী রাজ্যকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, একটা কি নন কর্ডাটা, একটা কর্ডাটা। নন কর্ডাটা কি, নন কর্ডাটা হচ্ছে নোটোকর্ড থাকে না, ঠিক আছে। মোট 9টি প্রধান পর্ব থাকে, কিন্তু নোটোকর্ড থাকে না। এবং কর্ডাটা কি, কর্ডাটা হচ্ছে জীবনের কোনো এক পর্যায়ে নোটোকর্ড থাকে বা সবসময় থাকে, হয় সবসময়ই ছিল বা হয়তো জীবনের কিছু একটা পর্যায়ে নোটোকর্ড ছিল, পরে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এদের নোটোকর্ড থাকে। যাদের নোটোকর্ড থাকে তাদের কর্ডাটা বলে, যাদের নোটোকর্ড থাকে না তাদেরকে আমরা কি বলবো, নন কর্ডাটা। যাদের নোটোকর্ড থাকে তারা সাধারণত উন্নত প্রাণী হয়, এবং যাদের নোটোকর্ড থাকে না তারা সাধারণত অনুন্নত প্রাণী হয়। আমরা যখন এরপরে উদাহরণ পড়বো পরিষ্কার বুঝতে পারবো। এবার এই যে নোটোকর্ড, যে নন কর্ডাটা, সেই নন কর্ডাটা সম্পর্কে কিন্তু আমাদের আগে জানতে হবে, যে দুটো ভাগ, নন কর্ডাটা আর কর্ডাটা। নন কর্ডাটা সম্পর্কে আমরা জানবো যে কারা সেই অনুন্নত প্রাণী। নন কর্ডাটার ভিতরে দেখো কারা কারা আছে। নন কর্ডাটার ভিতরে আছে পরিফেরা, নিডারিয়া এবং টিনোফোরা। পরিফেরা কি, পরিফেরা দেখো দেহে অসংখ্য ছিদ্র বা অস্ট্রিয়া থাকে, তাহলে দেহে যে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্রগুলোর নাম কি, অস্ট্রিয়া। তাহলে যাদের অস্ট্রিয়া থাকে, দেহে অসংখ্য ছিদ্র থাকে এবং নন কর্ডাটার শ্রেণীর ভিতরে পড়ে, তাদের নাম কি, পরিফেরা। উদাহরণ কি, সাইকন। এরপর সে নিডারিয়া, নিডারিয়া দেখো নিডোব্লাস্ট কোষ থাকে, তাহলে যারা নন কর্ডাটা শ্রেণীর মধ্যে পড়ে এবং নিডোব্লাস্ট কোষ থাকে, তাদের আমরা কি বলবো, নিডারিয়া বলবো। উদাহরণ কি, হাইড্রা। এবার আসছে কি, টিনোফোরা। টিনোফোরা কি, চলনের জন্য চিরুনি পাত থাকে, চলন মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এদের চিরুনি পাত থাকে। তাহলে যেসব নন কর্ডাটা প্রাণীদের চলাফেরা করার জন্য চিরুনির মতো পাত থাকে, তাদের আমরা কি বলবো, টিনোফোরা বলবো। উদাহরণ কি, বেরো, ঠিক আছে। তাহলে আমরা কিছু কিছু নন কর্ডাটা, এবং এদের তুমি দেখলে বুঝতে পারছো এরা একদম অনুন্নত প্রাণী, এদেরকে সচরাচর দেখাই যায় না। কিন্তু যখন আমরা আসবো, আচ্ছা নন কর্ডাটার ভিতরে আরো দুটো আছে, সেটা আমি বলে দিই। কৃমি এবং অঙ্গুরিমাল, ঠিক আছে, কৃমি এবং অঙ্গুরিমাল প্রাণী বলা হয়। তাহলে তাদের ভিতরে আমরা দেখে নিচ্ছি কি, চ্যাপ্টা কৃমি,
যে ধরনের কৃমিরা চ্যাপ্টা হয়, একদম পাতা মানে চ্যাপ্টা যার বলে, ঠিক আছে। তাহলে এদের বৈশিষ্ট্য কি, দেহ এদের চ্যাপ্টা হয়, এদের ভিতরে কি ফ্লেম কোষ বা রেচনাঙ্গ, ফ্লেম কোষ থাকে, রেচনাঙ্গ থাকে, এবং আচ্ছা এদের ফ্লেম কোষটাই হচ্ছে রেচনাঙ্গ, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এদের উদাহরণ কি, ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, যার উদাহরণ কি ফিতা কৃমি। আর আছে কি নিমাটোডা, নিমাটোডা কি দেহ গোলাকার পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে। তাহলে দেহ কি দিয়ে আবৃত থাকে, দেহ প্রথমত গোলাকার হয় এবং পুরো কিউটিকল দ্বারা যাদের আবৃত থাকে, যেসব নন কর্ডাটা শ্রেণীর প্রাণী তাদের আমরা কি বলবো, নিমাটোডা। উদাহরণ কি গোল কৃমি, এটা ছিল ফিতা কৃমি, এটা হচ্ছে আমাদের গোল কৃমি। অ্যানিলিডা কি, অ্যানিলিডা হচ্ছে দেহ আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত, আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত। তুমি জানো যে যেসব প্রাণীর দেহ আংটির মতো খণ্ডক দ্বারা গঠিত তাদের আমরা কি বলি, অঙ্গুরিমাল প্রাণী বলি। তাহলে দেহ আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত। রেচন অঙ্গের নাম কি, নেফ্রিডিয়া, এবং এদের উদাহরণ কি, কেঁচো। তোমরা প্রত্যেকেই জানো। তো এরা হচ্ছে সবাই অনুন্নত শ্রেণীর প্রাণী। এবার যদি আমরা, আচ্ছা শুধু কিন্তু কেঁচো না, এরকম এই বৈশিষ্ট্যের ভিতরে যে যে পড়বে তারা প্রত্যেকেই কিন্তু অ্যানিলিডা হবে, এই বৈশিষ্ট্যের মধ্যে যারা পড়বে নিমাটোডা হবে, এই বৈশিষ্ট্যের মধ্যে চ্যাপ্টাকৃমি পড়বে। তোমরা যখন আমাদের ডিটেলস নোটস পড়বে তখন কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, সেখানে তো আর একটা দুটো করে নাম দেওয়া নাই। এই ক্লাসে তোমাদের অবশ্যই লিমিটেড জিনিস দেওয়া থাকবে যাতে তোমরা ক্লাসটা বোঝো, ক্লাসটা সম্পর্কে জানো, ক্লাসটা সম্পর্কে বোঝো। মুখস্থ করার জন্য, মনে রাখার জন্য অবশ্যই ডিটেলস নোট, ডিটেলস ক্লাস অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করা হবে। আমি আবারও বলছি, এই পর্যন্ত ক্লাস হয়েছে, এখনো বাকি আছে সমস্ত ট্যাক্সোনমি টপিকটা আমি এখন শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। যদি তোমরা বেস্ট ক্লাস চাও, এএনএম জিএনএম এ আমি এবছর সিলেকশন পাবোই এরকম মনোভাব থাকে, তাহলে অবশ্যই তোমরা, আমি এই ক্লাসের শেষে নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবে এবং স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছ। সেই নাম্বারে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, কল করলে প্রত্যেকের কল রিসিভ করা হয় না, যে আমি এনএম জিএনএম প্রিপারেশন নিতে চাই। সায়েন্সের পুরো টপিক তোমাদের আমি জলে গুলে খাইয়ে দেবো, ঠিক আছে, সেটা আমি বলে দিতে পারি। ম্যাথস, সুন্দর ম্যাথস তোমাদের করানো হবে, নোটস দেওয়া হবে, সমস্ত ক্লাস, সমস্ত সাবজেক্ট ওয়াইজ ক্লাস করার আমাদের নিজস্ব অ্যাপ আছে, সেই নিজস্ব অ্যাপে তোমাদের ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবই প্রোভাইড করা হবে, চিন্তার কোনো কারণ নেই। 1 to 1 তোমাদের সাথে কনভারসেশন করে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করা হবে। আর আমরা কিন্তু তোমাদের জন্য সমস্ত সাবজেক্ট ওয়াইজ নোটস রেডি করা আছে, প্রায় 100টার বেশি মক টেস্ট রেডি করা আছে, আর প্রায় 30টার বেশি ফুল মক টেস্ট। ফুল মক টেস্ট মানে কি, পুরো সম্পূর্ণ এক্সামে যেরকম আসে এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট তোমাদের জন্য কিন্তু আমরা রেডি করেছি। শুধু মক টেস্ট না, সেই মক টেস্টের একদম মানে কি বলবো, বিশ্লেষণ সহ, ব্যাখ্যা সহ সমাধানও কিন্তু দেওয়া আছে। জাস্ট 1-এর বি 2-এর সি এরকম করে না, পুরো সলিউশন দেওয়া আছে, পুরো সলিউশন, যে কিভাবে অঙ্কটা হলো, কিভাবে এর প্রশ্নের উত্তরটা এরকম হলো। তো সেগুলো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এবছর তোমাদের এএনএম জিএনএম পাওয়াবো বলে। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে একবার যোগাযোগ করে নেবে, ডেসক্রিপশন থেকে আমাদের গ্রুপ যেটা, সেই গ্রুপটা কিন্তু জয়েন করে নেবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ধাপের জন্য এবার আমরা চাই। কর ডাটা পড়ার পরে এবার সাধারণত আমাদের কি পড়তে হবে, নন কর ডাটা পড়তে হবে। নন কর ডাটার ভিতরে দেখো এখানে কি আছে, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার ভিতরে কি বৈশিষ্ট্য, দেখো ছবি দেখলেই বুঝতে পারছো, এই জিনিসটা আমার ক্লাস যারা দেখছো অনেকেই ভয় পাও, ঠিক আছে। তাহলে এই আরশোলা বা চিংড়ি মাছ, এগুলো আমাদের কি আর্থ্রোপোডার মধ্যে কিন্তু পড়ে। বৈশিষ্ট্য আমি দেখে নিই। প্রাণী জগতের বৃহত্তম পর্বের ভিতরে কিন্তু এরা পড়ে, এদের ভিতরে সবথেকে বৃহত্তম পর্ব কি, আর্থ্রোপোডা। মানে আর্থ্রোপোডার মধ্যে প্রচুর সংখ্যক প্রাণী আছে। আচ্ছা, সন্ধিল উপাঙ্গ পুঞ্জাক্ষী থাকে, এদের উদাহরণ কি, আমাদের আরশোলা, চিংড়ি মাছ, এগুলো। দেখো আরশোলা চিংড়ি মাছ এমন একটা জিনিস, সরি চিংড়ি মাছ বলা হয়ে যাচ্ছে, চিংড়ি একটা আর্থ্রোপোডা, একটা পোকা টাইপের, ঠিক আছে। তবুও এরা এমন একটা প্রাণী যে আরশোলাকে তোমরা সবাই ভয় করো, আর চিংড়ি আবার অনেকে খেতে পছন্দ করো। চলো এবার আসছে কি, মোলাস্কা। মোলাস্কার ভিতরে দেখো এদের এদের কি বৈশিষ্ট্য বলছে, নরম দেহ ম্যান্টেল পর্দায় আবৃত থাকে, একদম নরম দেহ থাকে, মাংসল দেহ থাকে, মাংসল পদ থাকে, যেটা কিন্তু ম্যান্টেল পর্দায় আবৃত থাকে। আর এদের উদাহরণ কি, শামুক, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে কি, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার কি বৈশিষ্ট্য বলেছে, গায়ে কাটা থাকে, জল সংবহন ও নালীপথ থাকে। তাহলে গায়ে কাটা কাটা থাকে এবং জল সংবহন এবং নালীপথ এদের দেহে কিন্তু দেখা যায়। এদের উদাহরণ কি, তারা মাছ বা স্টারফিশ। তাহলে আমরা একাইনোডার্মাটা সম্পর্কেও জেনে গেলাম। এরপর আসছে পর্ব করডাটা, নন করডাটা গেল, এবার আসছে আমাদের করডাটা, ঠিক আছে। দেখো এই যে নন করডাটার ভিতরে যেটাই বললাম, এই তিনটে, এগুলো দেখো সবই কিন্তু একটু যেন ব্যাকডেটেড বা পুরনো টাইপের, এগুলো না খুব একটা স্মার্ট না, বা খুব একটা যে ভীষণ বড়সড় এদের পরিবর্তন হয়েছে তা কিন্তু না। এবার আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে করডাটা। করডাটার ভিতরে কিন্তু অবশ্যই অ্যাডভান্স প্রাণীগুলো আসছে আস্তে আস্তে। করডাটার প্রথম একদম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায় বা সারা জীবন নোটোকট থাকে এবং গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। ভ্রূণ অবস্থায় থাকতে পারে বা সারা জীবন থাকতে পারে, কিন্তু ওর জীবন দশায় কোনো না কোনো সময় নোটোকট থাকবে এবং গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে, তবে তাকে আমরা করডাটার ভিতরে ফেলবো।
এই কর্ডাটার ভিতরে ফেলতে গেলে আগে আমাদেরকে দেখতে হবে যে কারা কারা আসছে। 1 নম্বরে আসছে কি ইউরোকর্ডাটা, উদাহরণ কি এডিসিয়া। আসছে আমাদের কি সেফালোকর্ডাটা, যার উদাহরণ কি অ্যাম্পিওক্সাস। এবং আসছে ভার্টিব্রাটা, যার উদাহরণ কি মেরুদণ্ডী। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে কি মেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আমরা আমরা নিজেরাই মেরুদণ্ডী প্রাণী, এবং আমরা ম্যাক্সিমাম যেসব অ্যাডভান্স উন্নত শ্রেণীর প্রাণী দেখি তারা কিন্তু সবাই মেরুদণ্ডী প্রাণী। অর্থাৎ আমাদের কিন্তু সবথেকে বেশি পড়ার বিষয় কি থাকবে এই মেরুদণ্ডী প্রাণীর উপরে, ঠিক আছে। তাহলে বাদবাকিগুলো কি ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, এই 3টে ভাগ। আমরা মেরুদণ্ডী প্রাণী নিয়ে পড়বো, কারণ এটাই আমাদের আলোচ্য বিষয়, এখান থেকেই কোশ্চেন আসবে। মেরুদণ্ডী প্রাণী যেরকম, তার ভিতরে 1 নম্বরে আছে কি মৎস্য শ্রেণী। মেরুদণ্ডী কিন্তু একটা না, অনেকগুলো ধাপ আছে। প্রথম কি আমাদের মৎস্য শ্রেণী, যারখানে দেখো এখানে ভাগ করেছে কন্ড্রিকথিস, ঠিক আছে, এবং অস্টিকথিস। কন্ড্রিকথিস এবং অস্টিকথিস 2 প্রকারের এখানে ভাগ করা হয়েছে। তাহলে কন্ড্রিকথিস কাদের বলবো, দেখো কন্ড্রিকথিস তাদেরই বলবো যাদের প্লাকয়েড আঁশ থাকে। প্লাকয়েড আঁশের দেখো ছবি এখানে দেওয়া আছে। এবং অস্টিকথিস কাদের বলবো, যাদেরকে সাইক্লয়েড আঁশ থাকে। দেখো ছবি দেখলে বুঝতে পারছো কাদের প্লাকয়েড আঁশ, কাদের সাইক্লয়েড আঁশ। দেখো আমি একটা তোমাদের এখানে বলে দিই, যাদের এই যে প্লাকয়েড আঁশ থাকে এটা পিচ্ছিল টাইপের হয়, এদের আঁশগুলো খুবই ছোট ছোট একদম কুচি কুচি টাইপের হয়। আর সাইক্লয়েড আঁশ তো তোমরা জানো, রুই মাছ খাও, সব মাছ খাও, তোমরা জানো তো কেমন হয়। এবার এদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত কন্ড্রিকথিসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ওর অন্তকঙ্কাল তরুণাস্থিময়। এদের যে কার্টিলেজ সেটা, এদের যে অন্তকঙ্কাল সেটা কি তরুণাস্থিময়, মানে কার্টিলেজ প্রকৃতির হয়। পটকা থাকে না, প্লাকয়েড আঁশ থাকে, উদাহরণ কি হাঙর। হাঙর একটা কি কন্ড্রিকথিসের মধ্যে পড়ে। অস্টিকথিসের মধ্যে তাহলে কি বৈশিষ্ট্য এদের আছে, এদের অন্তকঙ্কাল অস্থিময়, অর্থাৎ বোনস, হাড় আছে এদের। আর এদের কি ছিল তরুণাস্থি ছিল, এদের কিন্তু হাড় আছে। পটকা থাকে এদের। আর কন্ড্রিকথিসে কি পড়েছিলাম আমরা, পটকা থাকে না, কিন্তু এদের পটকা থাকে। এদের আঁশ হচ্ছে সাইক্লয়েড আঁশ থাকে, উদাহরণ কি রুই, ঠিক আছে। এরপরে আসে উভচর প্রাণী। মৎস্যর পরের ধাপ কি উভচর প্রাণী। মাছকে 2 ভাগে ভাগ করে আমরা ছেড়ে দিয়েছি, এবার আসছে কি উভচর প্রাণী। উভচর প্রাণীর ভিতরে দেখো কি বলেছে, কুনো ব্যাং, টিকটিকি, এগুলো আমরা কি উভচর মানে কি যারা উভচর মানে 2 জায়গাতেই থাকে। সরি, উভচরের ভিতরে আমি টিকটিকি বললাম কেন, তোমার কুনো ব্যাং। এদের বৈশিষ্ট্য আমরা পড়ে নিচ্ছি। উভচরকে কিন্তু অ্যাম্ফিবিয়াও বলা হয়। এদের বৈশিষ্ট্য হচ্ছে চর্ম সিক্ত ও নগ্ন গ্রন্থিযুক্ত, ঠিক আছে। এদের চর্ম হয় সিক্ত এবং নগ্ন গ্রন্থিযুক্ত। এদের কিন্তু প্রতিটা চামড়ায়, মানে চামড়ার যে উপরিভাগে কিন্তু বিভিন্ন রকম গ্রন্থি থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। শৈশবে জলে ফুলকার সাহায্যে এরা ফুলকার সাহায্যে এবং পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে এরা ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। মানে এরা যখন ছোট থাকে, যখন জন্মায় তার পরপরই কিন্তু এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। কোথায়? জলে। কিন্তু যখন এরা আস্তে আস্তে ডাঙার দিকে ওঠে বা পূর্ণ অবস্থায় আসে, তখন কিন্তু ফুসফুসের সাহায্যে এরা শ্বাস নেয়। এদের উদাহরণ কি কুনো ব্যাং। এটা কিন্তু একটা উভচরের উদাহরণ। উভচর মনে রাখবে, উভচর মানে কি যারা জলে ডাঙায় 2 জায়গাতেই জীবদ্দশা 2 জায়গাতেই কাটায়, তারা হচ্ছে উভচর। এরপরে আসছে কি সরীসৃপ। সরীসৃপকে আমরা ইংলিশে কি বলবো, রেপটাইলা বলবো, ঠিক আছে, রেপটিলিয়া। তো রেপটিলিয়ার ভিতরে উদাহরণ কি আমাদের টিকটিকি পড়ে যাচ্ছে। আচ্ছা, এদের বৈশিষ্ট্য কি শুষ্ক এপিডার্মাল আঁশযুক্ত ত্বক আর বুকে ভর দিয়ে চলে। সরীসৃপরা সবসময় কি করে চলে, বুকে ভর দিয়ে চলে। এদের বুক সবসময় মাটিকে ঘেঁষে ঘেঁষে চলে। অবশ্যই বুকে ভর দিয়ে চলে মানে এই না যে পা নেই, তোমরা জানো পা আছে, কিন্তু বুকে ভর দিয়ে চলে। আচ্ছা, পা নেই এমনও কিন্তু প্রাণী আছে যাদের পা আগে ছিল পরে অবলুপ্ত হয়ে গেছে, যেমন সাপ, ঠিক আছে। তাহলে সরীসৃপের বৈশিষ্ট্য কি, এরা শুষ্ক প্রকৃতির একটা এপিডার্মাল আঁশযুক্ত ত্বক থাকে এদের। মানে এদের আঁশেও, মানে এদের ত্বকেও আঁশ থাকে, কিন্তু সেটা কিন্তু এপিডার্মাল বা খসখসে শুষ্ক প্রকৃতির হয়। এবং বুকে ভর দিয়ে কিন্তু এরা চলে। হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে, আচ্ছা, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠযুক্ত। এদের হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠও আছে, কিন্তু সেটা কিন্তু পূর্ণভাবে না, অসম্পূর্ণভাবে কিন্তু হৃৎপিণ্ডটা তৈরি। এদের উদাহরণ কি টিকটিকি, সাপ। চলে গেল আমাদের সরীসৃপ। সরীসৃপের পরে আসছে আমাদের পক্ষী এবং স্তন্যপায়ী। পক্ষী কি, পক্ষীর উদাহরণ যদি আমরা জানি পাখি। পাখি মানে তোমরা প্রত্যেকেই জানো এদের দেহ পালক দ্বারা আবৃত থাকবে। এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, মানে সামনের পা দুটো নেই, সামনের পা দুটো কি হয়েছে, ডানা হয়ে গেছে। এবং ফুসফুসের সাথে 9টি বায়ুথলি থাকে। ফুসফুস তো থাকেই, তাছাড়াও এদের ফুসফুস কিন্তু একটা বায়ুথলি, সেরকম ফুসফুসের সাথে এদের দেহে আরো 9টি এক্সট্রা বায়ুথলি থাকে, যার ফলে এদের ওজন হালকা হয় এবং এরা বাতাসে ভেসে উড়ে বেড়াতে পারে, ঠিক আছে। আর এদের উদাহরণ কি পায়রা। পায়রাকে একটা আইডিয়াল, তোমরা জানো যে পায়রার ওই বায়ুথলিগুলোকেই নিয়ে বেশি বেশি করে দেখানো হয়। শুধু পায়রা না, সমস্ত পাখি কিন্তু এই পক্ষী শ্রেণীর মধ্যে পড়বে। এরপর আসছে কি স্তন্যপায়ী বা ম্যামালিয়া। ম্যামালিয়ার ভিতরে কি আসছে দেখো, এদের দেহ
লোমে আবৃত থাকে, অবশ্যই লোম দ্বারা ঢাকা থাকবে, যেরকম মানুষের দেহ কিন্তু লোম আছে কিন্তু তুলনামূলক কম, কারণ মানুষ আগে থেকে বন মানুষ থেকে যথেষ্ট অ্যাডভান্স হয়েছে, উন্নত হয়েছে, সেই জন্য অনেক রকম পরিবর্তন হয়েছে, কিন্তু লোম থাকবে, এটা কিন্তু মানে এবং স্তন গ্রন্থি উপস্থিত, অবশ্যই স্তন গ্রন্থি থাকবে, কারণ এরা স্তন পান করেই বেঁচে থাকে, সেই জন্য এদের নাম কি স্তন্যপায়ী, এটা কিন্তু মাথায় রাখবে। স্তন্যপায়ী মানে কি, এরা স্তন পান করে বেঁচে থাকে। এবং পক্ষীরা কি, এরা ডিম টিম পারে, পক্ষী বলো বা ওই যে রেপটিলিয়া বলো, এরা কি ডিম টিম পারে, কিন্তু যারা আমাদের স্তন্যপায়ী তারা কিন্তু স্তন পান করে বেঁচে থাকে, এরা ডিম পারে না, এদের মানে সরাসরি কিন্তু বাচ্চা হয়। আর বহির্কর্ণে পিনা এবং দেহে মধ্যচ্ছদা থাকে, ডায়াফ্রাম থাকে, দেহে মধ্যচ্ছদা থাকে, যা দেহকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে সাহায্য করে, এবং বহির্কর্ণে পিনা থাকে, ঠিক আছে। এদের উদাহরণ কি, গিনিপিগ, মানুষ, গরু, ছাগল, বাঘ, সব কিছুই কিন্তু আমাদের স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পড়বে, যারা স্তন পান করে বেঁচে থাকে। বিশেষ করে যারা দেখবে স্তন পান করে বেঁচে থাকে, এরা একটু উন্নত শ্রেণীর হয়, এদের নিজস্ব বুদ্ধিসত্তা থাকে, বা এরা একদমই এক ঢেলা নিয়মে চলে না, এরা একটু উন্নত শ্রেণীর প্রাণী হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে জীবজগতের যে সম্পূর্ণ আজকে ক্লাসটা করলাম, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আশা করি এরকম ধরে ধরে সুন্দর করে এরকম সলিড ডায়াগ্রামের সাথে ক্লাস তোমরা খুবই কম করেছো, বা ইউটিউবে খুবই কম আছে। আশা করি ভালো লাগবে পরবর্তী ক্লাসগুলো তোমাদের। তো এই যে ক্লাসটা পড়লাম, এই ক্লাসের রিভিশন এই চারটার ভিতর দিয়ে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা কি বললাম, জীবজগৎকে কটি ভাগে ভাগ করা হচ্ছে, 5টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। আবার এই প্ল্যান্টটিকে অনেক ভাগে ভাগ করা হচ্ছে, কটি ভাগে? 5টি ভাগে। কি কি? শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তবীজী, গুপ্তবীজী। এবং অ্যানিমালিয়াকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা নন কর্ডাটা এবং কর্ডাটা। নন কর্ডাটার ভিতরে দেখো আবার কতগুলো ভাগ, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, চ্যাপ্টাক্রিমি, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, কাইনোডার্মাটা। আর কর্ডাটার ভিতরে দেখো আবার 5টা ভাগ হচ্ছে, মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। এই সম্পূর্ণ চারটা কিন্তু একবার চোখে এই চারটা খুলে রাখো, ভিডিও এখানে পজ করে চারটা খুলে রাখো, আর মনে মনে ঠিক করো যে মনেরা মানে কি বললো স্যার, কি বললো মনেরা মানে এই ব্যাপার। আচ্ছা, মনেরার বৈশিষ্ট্য এই, প্রোটিস্টা কি, প্রোটিস্টা এই, ছত্রাক কি, প্লান্টে কি, প্লান্টের ভিতরে শৈবাল জিনিসটা কি, ব্রায়োফাইটা কারা, টেরিডোফাইটা কারা, ব্যক্তবীজী কারা, গুপ্তবীজী কারা, কাদেরকে আমরা ব্যক্তবীজী গুপ্তবীজী বলছি, নন কর্ডাটা কাদের বলছি, কর্ডাটা কাদের বলছি, মানে এই ছকটা মাথায় রেখে যে একবার চোখ বন্ধ করে সমস্ত কিছু বলতে পারবে, তার এই ট্যাক্সোনমি পড়া কমপ্লিট। এবার তাকে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তার জন্য বলবো আমার ক্লাস প্রতিটা ক্লাস করো, কাজে দেবে। আর এরকম তোমাদের সুন্দর নোট, এই নোটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, এই যে পুরো ক্লাস, এই ক্লাসের নোটটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো, চোখ বোলাবে, পড়বে, তোমাদের সমস্ত কিন্তু পড়া রেডি হয়ে যাবে। আর ক্লাস একবার না বুঝলে দুবার দেখে নেবে, হয়ে যাবে। তো আবারও আমি বলে দিচ্ছি, ফাইনাল স্টাডির পক্ষ থেকে তোমাদের কিন্তু এএনএম জিএনএম 2026-এ 100% নিশ্চিত সাফল্যের জন্য কিন্তু আমরা স্পেশাল ব্যাচ তোমাদের জন্য করছি। স্পেশাল ব্যাচে যুক্ত হও, অবশ্যই আমাদের এখানে ক্লাস আসবে। তাছাড়াও আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, সেখানে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, সমস্ত সাবজেক্ট কভার হবে, প্রশ্ন বলে দেবো কি আসবে না আসবে সবকিছু, এবং এখান থেকে কিন্তু সিলেকশন তোমার জন্য একদম পাকা। যোগাযোগের জন্য দেখো 8207092579 একটা নাম্বার দেখতে পাচ্ছ, কল করলে আমাদের প্রবলেম হয়, কারণ প্রচুর ছেলে মেয়ে কল করলে কারোরটাই ধরা হবে না, তখন তোমরাই ভাববে যে কল করলাম স্যার ধরলো না। হোয়াটসঅ্যাপ করে দাও, প্রত্যেকের ফোনে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে এএনএম জিএনএম বলে লিখে দাও, তোমাদের সাথে আমরা যোগাযোগ করে নেবো, আমাদের টিম বসে আছে, তারা তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। আর ডিসক্রিপশন থেকে কিন্তু অবশ্যই গ্রুপে জয়েন করে যাবে। চ্যানেলে নতুন হলে এখনো বলছি সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো, তোমরা আমাদের পাশে থাকলে তবেই কিন্তু আমরা তোমাদের জন্য আরো বেটার ক্লাসেস আনতে পারবো। তো চলো, আজকে ট্যাক্সোনমি কমপ্লিট হয়ে গেল। যার ট্যাক্সোনমি পড়ে কমপ্লিট হয়ে যাচ্ছে লিখে দেবে যে ট্যাক্সোনমি কমপ্লিট, তবে পরের ক্লাসটা আসবে। তো চলো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।